আপনার সজল ভাই আছেন, আপনারা হয়তো চিনেন। সজল ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করবেন, দীর্ঘ 2-2.5 ঘন্টা তারা বললো তোমাদের বিবাহ শাদী করাইছো, এটার প্রমাণাদি দাও। কোন কাজী বিয়ে করেছে, কাজীর কাছ থেকে আমাদের কি দাও, স্লিপ দাও। দ্বিতীয়ত হইলো কোর্ট ম্যারেজ করাইছো, কোর্ট ম্যারেজের কাগজ দাও। কোন হুজুরে বিবাহ করেছে সেই হুজুরের পরিচয় দাও। তারা 2-2.5 ঘন্টা পর্যন্ত কোন ধরনের ডকুমেন্টস আমাদেরকে দেখাইতে পারে নাই। আমি সর্বশেষ বললাম, এই অবস্থায় আমি আমার মেয়েকে দিব না। আপনারা বাড়ির চতুর্দিক দিয়ে লোকজন ভরে গেছে। আমি বলছি যে ভাই, আমার ইজ্জত সম্মান যা ছিল সবই তো শেষ করলেন। আমি একজন ইমাম, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, ইজ্জতটুকু ভিক্ষা চাই। আমি এই এলাকায় থাকবো না। আমার আমার চতুর্দিকটা বাড়িঘর ঘেরাও করছে। সকল ভাই তখন বললেন, বিল্লাল হাফিজ সাহেব বললেন, আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছি, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আপনি ট্রিপল লাইনে ফোন দেন। আমি ট্রিপল লাইনে ফোন দিলাম। ট্রিপল লাইনে ফোন দিয়া আমি অফিস সাহেবের সাথে কথা বললাম। অফিস সাহেবের সাথে কথা যখন বলি, যখন ট্রিপল লাইনে ফোন দিই, তখন আমি আমার গেটে মানে আনি। সজল ভাই বলছেন, ভালো করে তালা লাগাই আপনি এখানে দাঁড়ান। আমি 2টা তালা লাগাই, 2টা তালা লাগাই ট্রিপল লাইনে ফোন দিয়ে আমি এখানে ভিডিও করতেছিলাম। আমি মাত্র মোবাইল ধরছি, ভিডিও করব। এই অবস্থায় আমার একটা সংক্ষিপ্ত ভিডিও আছে, আপনাদেরকে দিব। ছেলের বাবা এখানে দাঁড়া বলতেছে গেট টেট বাং, আমাদের আমরা উদ্ধার করে এখান থেকে নিয়ে যাবো। আমি ভিডিও করতেছি, তখন আমার দ্বারা বলতেছে, একটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলতেছে এর গুলি কর। তখন সুমিত যে ছেলেটা, আমার পর্দা বারান্দা পর্দা ছেলে, পিস্তল ভিতরে ঢোকা বলতেছে, খাঙ্কির বলা শর্ট তোর গুলি করে মেরে ফেলাবো, ভিডিও করস। তখন আমার শ্বশুর ছিলেন, আমার শ্বশুর 70 উপরে বয়স, একেবারে দুর্বল মানুষ, হাজিসাব মানুষ, আমার বাসায় আসছিলেন। আমার শ্বশুর এই কথা শুনে আমাকে ট্রেনের ভিতরে নিয়ে গেছেন। আমার 2টা রুম, আমি 2টা রুমের ভিতরে গিয়ে সিটকিনি আটকে দিই, স্টিলের দরজা। আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন, না মেহরবানি করে একটু দেখে আসবেন এই কিভাবে দরজা ভাঙছে। দরজা আমি ভিতর থেকে দরজা হাত দিয়ে আমি এবং আমার বাবা দুজনে আটকে ধরলাম এবং ওসির কাছে বিপন্নাকে 4বার ভোট দিলাম। আমি আমার জীবন ভিক্ষা চাইলাম, ইজ্জত ভিক্ষা চাইলাম। এবং এখানে যারা ছিলেন সকল ভাই এবং বিল্লাল হাফিজ সাহেব, তাদেরকেও আমি একাধিকবার ফোন দিলাম যে ভাই আমাকে এরা মারা ফেলাবে। দরজা ভেঙে ফেলেছে, বারিন্দা ভেঙে ফেলেছে, বারিন্দা গেট ভেঙে ফেলাইছে, দরজা ভেঙে ফেলাইছে। এমন জোরে সাফলতা পার দে, সকলকে ভিতরে আমি দরজা আটকে রাখছি ওইখানে পার থেকে। আমি তাদেরকে বারবার 400-500 মানুষ জড়ো রয়েছে, আক্রমণ এদের দেখতেছি। এরা 40-45 জনের মতো লোক ছিল। এদের হিংস্রতা এতটাই কঠিন, এই 300-400 মানুষ দাঁড়াইছে, একটা মানুষও আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে, আগে আসতে পারে নাই। সর্বশেষ আমার বন্ধু মানুষ, মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা শফিকুল ইসলাম রহমানী এবং বিল্লাল হাফিজ সাহেব, ওনারা আসছিলেন জিজ্ঞাসা করবেন ওই পর্যন্ত এখান থেকে বের করে দিচ্ছে। 40-45 মিনিটের মধ্যে আমি কোন ধরনের সহযোগিতা পাইনি। যদি ওই সময় এই 40 মিনিটের মধ্যে যদি যা সম্ভব আমি সহযোগিতা পাইতাম, তাহলে আমার মেয়েকে নিয়ে যেতে পারতো না। সর্বশেষ দরজা ভেঙে আমার ঘরের ভিতরে যখন ঢুকছে, আমার মেয়ে, 2টা মেয়ে এবং আমার স্ত্রী ধরাধরটা মাটি, আমার মেয়ে 2টা কান্নাকাটি করতেছিল, আব্বা আমাদেরকে বাঁচাও। তুমি কি আর আমার গলার এই জায়গায় পিস্তল জায়গায় বলছে খানকির পর নিয়ে যাও, আমাদের বোমটা নিয়ে যাবো, গুলি করে মারা ফেলাবো। এবং আবিদ আমাকে লাঠি দিয়ে ওর মেয়েকে টেনে আছে, আপনারা দেখবেন যে শেয়ালে হিংস্র প্রাণী কোন শিকার ধরেও এরকম ভাবে চেষ্টা নেয় নাই। মানুষ আমাকে বলছে, আমি আর পরে রাস্তায় আসলাম, আমাদের যারা ছিল তারা আমাকে সান্ত্বনা দিতে লাগলেন, সজল ভাই সান্ত্বনা দিতে লাগলেন আমাকে। আমি ওসি সাহেব আমাকে ফোন দিলেন, আমার মেয়েকে নিয়ে যাওয়ার আরো 10 মিনিট পরে জিজ্ঞাসা করছে কি আমার ফোর্স গেছে। বললাম স্যার
আপনার দরকার নাই, আপনার দরকার নাই। আমার যা নেওয়ার সবই তো লেগে গেছে, আমার কলিজা লেগে গেছে গা। এখন দেহটা আছে, আপনার পুষ্পারাম করুক। এটা আমি যখন বললাম, সজল ভাই সান্ত্বনা দিয়ে আমাকে বসাইলেন। বসানোর পরে সবকিছু দেখেন, দেখার পরে ওইখান থেকে একজনকে উপস্থিত পায়। ওইখানে আমি চিহ্নিত করে দিই, এর ধরে নিয়ে থানায় আসে। আসার পরে আমরা অভিযোগ দিতে সবাই আমাকে ফোন দিতে লাগলেন, সবাই থানায় আসলেন। আমাকে বললেন, আপনি আমার সাথে দুর্ব্যবহার করলেন কেন? তারা আমার মেয়েকে নিয়ে উল্লাস করে বলতেছে আর বলতেছে, তোর বাবার আইতো না, তোর কোন বাবা আইবো? শ্রীপুরতে তোর কোন বাবার আইতো না? পরে আমি শ্রীপুর আসার পরে ওসি সাহেব আমাকে এই কথা বলছে, আমার কলেজ হয়ে গেছে। দেখতেছেন আমার তো দেওয়ার ভিতরে প্রাণ বলতে নাই। যদি আমি ওই সময় ইমোশনাল হয়ে গেছিলাম, যদি এই কথাটা বলা আমার অন্যায় হয়ে থাকে, ওলামায়ে কেরাম আমার সাথে যারা গেছেন, আমি হাত জোর করে বলছি, স্যার আমি সরি, আমার এই ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী। স্যার আপনি আমার মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি উদ্ধার করেন। আমি ওসি সাহেবকে এরকম ভাবে বলছি, স্যার নিশ্চয়ই আপনি একজন বাবা, আপনি একজন বাবা কাছ থেকে কন্যা নিয়ে গেলে সে কতটুকু অসহায় হইতে পারে, আপনি অবশ্যই আমার মেয়েটাকে তাড়াতাড়ি উদ্ধার করেন। তাল বাহানা করতে করতে রাতে 9টা পরে আমার মামলা এজাহার নিলেন। আমি একটা না, এতক্ষণ পর্যন্ত আমি মিডিয়ার মধ্যে ছিলাম না, কাউকে জানাই নাই। আমি বিচারের জন্য প্রত্যেকটা নেতা কর্মীর দ্বারস্থ হয়েছি। আমি আমাদের এই শ্রীপুর গাজীপুর 3 আসনের সম্মানিত এমপি রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, আমাদের মুফতি শামীম সাহেব থানায় বসে ওসি সাহেবকে ফোন দিলেন যে এই ঘটনা, সরি বাচ্চু ভাইকে ফোন দিলেন, এমপি সাহেবকে ফোন দিলেন, বললেন এই ঘটনা। আলহামদুলিল্লাহ বাচ্চু ভাই যে ভূমিকা আমি সর্বদাই ওনার প্রশংসা করব এবং ওনার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। উনি সাথে সাথে ওসি সাহেবকে শামীম ভাই বলেন যে ওসি সাহেবকে দেন। ওসি সাহেবকে বললেন, ওসি সাহেব তখন বলল যে স্যার আপনার দলীয় লোকজন আমাকে যদি সুপারিশ করে, বাচ্চু ভাই আবার প্রশংসার দাবিদার, সে বলে আমার দলের লোকজন যদি সুপারিশ করে অধীরকে সহকারে ধরবেন, তাড়াতাড়ি এই মেয়েটাকে উদ্ধার করেন। বাচ্চু ভাই আমাদের এমপি মহোদয় এত কঠিন ভাবে বলার পরেও আমার মেয়ে এই রাত উদ্ধার হয় নাই, পরের সারাদিন উদ্ধার হয় নাই। তার পরের দিন যখন আমার মেয়ে উদ্ধার হইতেছে না, আমি তখন শামীম ভাইকে বললাম, উলামায়ে কেরামকে বললাম, আমার মুখের কথা না শুনে চলেন দেখে আসেন আমার ঘরের উপরে কি পরিমাণ টর্চারিং তারা করছে, সচক্ষে দেখেন। তখন আমাদের উলামায়ে কেরাম, আশেপাশে মসজিদের ইমাম যারা আছেন সবাই গেলেন, আমাদের মুজাহিদ ভাই গেলেন, উনি বিষয়টা লাইভ করলেন। উনি যখন তখন সবার নজরে আসে। তারপরে থেকে এর আগে আমি শুধুমাত্র বাচ্চু ভাই না, বাচ্চু ভাই এই উপজেলার সর্বোচ্চ আমাদের সম্মানের, এর আগে বাচ্চু ভাই না প্রত্যেকটা নেতা কর্মীর কাছে গিয়ে আমরা বলছি এবং এরকম বলছি যে আপনাদের পরবর্তীতে যখন জানলাম এবং এরা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত এবং এই যে ছেলেটা আবিদ এও ছাত্র দলের সমর্থক বা সদস্য হিসেবে জড়িত, আমি তখন বললাম যে ভাই যদি এদেরকে চাপ দেন, পাপ্পু এবং সোহান এদেরকে চাপ দেন, তাহলে আমার মেয়েটা উদ্ধার হয়ে যাবে। আমি চাই আমার মেয়ে উদ্ধার হয়ে যাক, আমার ইজ্জত আমি আর অনলাইনে দিব না। তখনও কিন্তু আমি অনলাইনে দিই নাই, তখন কারো কাছে কোনো কিছু নাই। আমাদের এই উপজেলার জাতীয়বাদী দলের আহ্বায়ক আমাদের মোতালেব ভাই, উনি ছিলেন টিউনো অফিসে। টিউনো সাহেবের সামনে আমরা যখন গেলাম আমাদের আর্জিগুলো জানাইতে, আমার মেয়ে উদ্ধারের জন্য ওনার কাছে যখন গেলাম, তখন শাহজাহান সজল ভাই উনি এসে উপস্থিত হয়েছেন। কি হয়েছে আমি যখন বললাম যে সজল ভাই ছিলেন, তখন মোতালেব ভাই বললেন, সজল কি হয়েছে তুমি বলো। মোতালেব ভাই সজল ভাইয়ের বক্তব্য শুনে বিস্মিত হয়ে গেলেন। সজল কি বলো, তুমি এখানে থাকতে
সজল ভাই ছিলেন এবং বাবুল খন্দকার ছিলেন, উনি পুরো বিএনপির আহ্বায়ক সদস্য, যে তোমরা থাকতে এই ঘটনা ঘটাই কেমনে? এটার বিচার হওয়ার দরকার, মেয়েটাকে উদ্ধার করেন। তারপরেও আমি কোনো বিচার চাইনি। আমি প্রশাসনের এসপি মহোদয় পর্যন্ত, এসপি পর্যন্ত তাদের কাছে বারবার বললাম, বলে আমি ওসি সাহেবকে বলছি, আমি ওসি সাহেবকে বলছি, কিন্তু ওসি সাহেব পর্যন্ত তদবির আসে করে আর কাজ নেই। আমার বিশ্বাস পরবর্তীতে আমার মেয়ে, আমি যখন অনলাইনে আসলাম, আমার মেয়ের সম্পর্কে যত প্রভাকাণ্ডা ছড়াইছে, ওসি নিজে বলছে এটা প্রেম গঠিত। শামীম ভাইয়ের সামনে বলছে যে এটা তো প্রেম গঠিত। আমাদের মুফতি শামীম সাহেব জিজ্ঞাসা করছিল, আপনি কি শিওর, 100% শিওর প্রেম গঠিত? তখন আল্লাহ জবাব কোনো বলে নাই। আমার আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আপনাদের কাছে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জন্যই, আপনাদের এই প্রচারণার কারণে, তৎপরতার কারণে আমি আমার মেয়েটাকে সুস্থ অবস্থায় আমি ফিরে পেয়েছি। এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারপরে আমি আমার মেয়েকে গতকালকে, আপনারা জানেন, প্রশাসন আমার মেয়েকে, শ্রীপুর থানা পুলিশ আমার কাছে তারা উদ্ধার করেন এবং কোর্টের মাধ্যমে জবানবন্দি রেকর্ডের পরে কোর্ট থেকে আমার জিম্মা আমার মেয়েকে আমাকে বুঝায় দেন। আমার মেয়েকে তারা উদ্ধার করার 1 ঘন্টা পরে শ্রীপুর থানা পুলিশ আমাকে বলে নাই, আমি বাইদা ভাই জানতে পারলাম আমার মেয়ে এখানে আছে, আমি এখানে ছিলাম। আমি এখান থেকে 1 ঘন্টা পরে আমি থানায় গেছি, গিয়া দেখি তারা থানা আমার মেয়েকে রেখে তারা রেকর্ড করছে জবান। দেখছেন তারা গেছেন, আমার মেয়েটা আমাকে দেখা মানে কোনো ধরনের কথাবার্তা বলতে পারে নাই। আমার মেয়ে অতি তদন্তের রুমে এসে আমাকে বলতে দেয়া অনেকক্ষণ পরে আমাকে চোখে বললো, বাবা তুমি এদেরকে বাঁচা দেও, অভিযোগ করে আনাও, আমি তোমার লোকে চলে যাবো। আমি বলছি বাবা ঠিক আছে, তোমাকে যখন আমি পাইছি, পরে কি হবে সেটা পরে দেখবো। বাবা তুমি আর ভয় পেও না, দেশের সমস্ত মানুষ তোমার সাথে আছে, সমস্ত ওলামায়ে কেরাম তোমার সাথে আছে, তুমি আর ভয় পেও না। আমার মেয়েকে আমি নিয়ে গেলাম। আমার মেয়ে কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। কি জবানবন্দি দিয়েছেন সেটা আলহামদুলিল্লাহ বিচারের মাধ্যমেই হবে। তারপরে আমি আমার মেয়েকে নিয়ে আসলাম। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, প্রশাসনের পক্ষ থেকে আমার মেয়ের নামে যে সমস্ত প্রভাকাণ্ডা গুলো ছড়াইছেন, এগুলি মিডিয়া বিভিন্ন ভাবে, কিছু হলুদ মিডিয়া এই সত্যটাকে অসত্য হিসেবে নানান ভাবে প্রচার করছে। আমি গতকালকে উদ্ধার হওয়ার পর আমি এখানে আমার মেয়ের একটা জবানবন্দি আমি আপনাদের অনলাইনে ছেড়ে দিয়েছি, আর আপনারা হয়তো ইতিমধ্যেই পেয়েছেন। এই জবানবন্দির মধ্যে কারা কারা এটার মধ্যে জড়িত ছিল সে তার কথায় স্পষ্ট করেছেন। আজকে আপনাদের মাধ্যমে আমার দাবি, আমার মেয়ের জবানবন্দির মধ্যে যাদেরকে এই জঘন্যতম ঘটনার সাথে, আমার মেয়ের সাথে এই জঘন্য ঘটনার সাথে জড়িত, আমি অনতিবিলম্বে আপনাদের মাধ্যমে তাদের গ্রেপ্তারি দাবি করি এবং আমার মেয়ের উপরে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি। যারা এখনো আমার মেয়ে এবং আমার উপর নানান মিথ্যা বিভ্রান্তি বক্তব্য ছড়াচ্ছে, আপনারা সংবাদকর্মী হিসেবে আমি আশা করি আপনারা পেশাদারিত্ব পালন করবেন। একজন বাবা হিসেবে একজন মেয়ের সম্মান রক্ষার্থে আপনারা সঠিকটাই প্রচার করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।